পুজো মানে মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব মিলেমিশে একাকার, সবাই এক হওয়া। পুজোতে আগের ঘোরাঘুরিটা যেমন ছিল, এই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, লাল নীল আলোতে গান বাজনা, একটু নাচানাচি করা, সব বন্ধুদের সাথেই ছিল। বিয়ের পরে পুজোটা অন্যরকম হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, তাই। বিয়ের পরে পুজোটা কেমন হলো? শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আত্মীয় স্বজন, বউ, তাদের নিয়েই ঘোরাঘুরি। তারপরেও প্রত্যেকবারের মতো এইবার পরিবারের সাথে বের হয়ে গেলাম পুজো দেখতে। আর এই মহিলাটি আমার জীবনে আমার সাথে পুজো দেখার সাথী হলো, অন্যান্য আত্মীয় স্বজনদের সাথেও। সাথে আমার বোন ছিল আর সে ছিল, তাদের তো সেলফি তুলেই হয় না। এক একটা প্যান্ডেলে যে লাল নীল সবুজ যত প্রকার আলো আছে সব আলোতে সেলফি তুললো তারা। এটাকে বলে এনজয় করা পুজোতে, বুঝছো? হ্যাঁ, বুঝলাম। আর এরকম রাস্তায় এরকম যত বাতি আছে, ঝাড়বাতি যেগুলো, সেসব দেখলে তো আর কথাই নেই। এই সেলফি ও সেলফি তুলতেই থাকলো। তবে কিন্তু অনেক সুন্দর। খুলনার পুজো বলতে আমরা যেটা বুঝি, প্যান্ডেল, প্রতিমা, আহ! এক দারুণ কম্বিনেশন, যেটা কিন্তু সহজে সব জায়গায় পাওয়া যায় না। হেঁটে হেঁটে পুজো দেখা, হালকা পাতলা ভাজা পোড়া খাওয়া, যেটা আগে ছিল গ্রাম্য পুজো দেখায় ১২ ভাজা খাওয়া এই সেই। খুলনাতে হয়তোবা ওই ধরনের ১২ ভাজা টাজা খুব কমই পাওয়া যায়। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। সেগুলো খাওয়া আর পুজো দেখে বেড়ানোর ভিতরে একটা অন্যরকম আনন্দ। ধর্মসভা মন্দিরের প্রত্যেকবারের যে আকর্ষণটা থাকে, তাদের অসাধারণ লাইটিং এবং তাদের ভিড়, ২ টাই এবার আমরা যে উপস্থিত পেয়েছি। যাক, ধর্মসভা মন্দিরের পুজো দেখে মাকে প্রণাম করে আমরা সেখান থেকে অন্য প্যান্ডেলের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। খুলনা শহরটা পুরো যেন মনে হচ্ছিল গম গম করছে মানুষের ভিড়ে। চারিদিকে মানুষ আর মানুষ। আর সুন্দর করে নানা রকম আলোকসজ্জায় সাজিয়ে মাকে এমনভাবে বরণ করেছে খুলনা, যা দেখার মতো, যার আনন্দ শেষ হয় না। এই যে বিভিন্ন রকম প্যান্ডেল, সেই প্যান্ডেলে ওঠার একটা প্রতিযোগিতা, সেটা না বললেই নয়। প্যান্ডেলের ভিতরে রাজমহলের মতো সুন্দর জায়গা এবং লাল নীল আলোতে মাকে সাজিয়ে তুলেছে এক অন্যরকম ভাবে। টোটাল পুজোটাই একটা যেন অন্যরকম আমেজ তৈরি করেছে এই শহরকে। এমন এমন জায়গা, সেখানে ২ তলা বিল্ডিং করে প্রতিমা স্থাপন করে সেখানে পুজোর আয়োজন করা হয়েছে। আর সেই ২ তলা বিল্ডিং ওঠার জন্য প্রচণ্ড ভিড়। আর এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে অনেকেই নিজেকে ধন্য মনে করছে। প্রচুর লোকের সমাগম এবং প্রচুর লোক শুধু মাতৃদর্শনের জন্য অপেক্ষা করছে। সেই ভিড় ঠেলে আমরাও উঠেছি প্রত্যেকটা মণ্ডপে, ঘুরেছি চারিদিকে। আর তাদের তো কোনো কথা বলতেই নাই, তারা তো সব জায়গায় সেলফি, নানা রকম ভিডিও শ্যুট, নানা রকম পোজ দেওয়ায় ব্যস্ত। এবং প্রতিযোগিতার কথা, তারা ওই প্রতিযোগিতার ভিতরেও তাদের ফটো সেশন কিংবা সেলফি, এগুলোর কোনো কমতি ছিল না। আমি আবার একটু ফাঁকা চলা মানুষ। শিববাড়ির মোড়ের পুজোটা প্রত্যেকবারই দেখা হয়। এবারও চলে গিয়েছিলাম শিববাড়ির মোড়ে। শিববাড়ির মোড়ে রাস্তার উপরে যে লাইটিংটা, সেটার কথা না বললেই নয়। এবং তাদের একটা থিম প্রত্যেকবারই থাকে। এবারও খুব সুন্দর একটা থিমে তারা পুজো করেছিল। অসাধারণ! ঠিক হৃদয় ছুঁয়ে যায়। যতবারই আসি মনে পড়ে যায় তার পূর্ববর্তী সকল অতীতের কথা। তারপরেও শিববাড়ি মোড়ের পুজোটা প্রত্যেকবারই একটু অন্যরকম থাকে। আর তারা তো তাদের সেলফি তুলেই যাচ্ছে। হ্যাঁ, যত কয় তোমাকে তো প্রকারভাবে পারে পাওয়াই যায় না। তুলেই যাচ্ছে। আমি আবার এক ঘুষিতে কত কাউন্ট করা যায় সেটা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। পাশে এক পুলিশ কাকু বসেছিল। সে ১ম এ বলল ভালো হয়নি। পরে দেখলো ৮০০, পরে বলল ভালো। তারপরে আবার শিববাড়ির মোড় থেকে দোলখোলার পুজোটা যদি না দেখি, তাহলে তো অপূর্ণতা থেকে যায়। রিক্সা ভাড়া একটু টালমাটাল। তারপরও আমরা রিক্সা নিয়ে চলে গেলাম ৭ রাস্তার মোড়ে। সেখান থেকে ১ কাপ চা খেয়ে চলে গেলাম দোলখোলার দিকে। দোলখোলাতে যেয়ে এই যে সুন্দর গেট দিয়ে কিছু দূর হেঁটে তারপরে সেই দোলখোলা মায়ের মন্দির। শীতলা মন্দিরের ওখানে শীতলা পুজোটাই বেশি হয়। দুর্গাপুজোতেও অনেক আনন্দ হয়। একটা অন্যরকম আকর্ষণ থাকে এই মন্দিরে। তো আমরা অনেক দূর হাঁটতে কারোর পায়ের নুপুর খুলে গেল, সেখানে দাঁড়িয়ে কিছু সময় সেসব পরিয়ে টরিয়ে নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরের যে সাজসজ্জা, যে ধরনের আকর্ষণ, চোখে পড়বার মতো। পুরো মন্দিরটা একবার পরিক্রমা করে সকল প্রতিমা টতিমা দেখে আমরা আবার পুনরায় ব্যাক করলাম। এক অন্যরকম মজা, অন্যরকম আনন্দ।
পুজো মানেই আনন্দ। প্রত্যেক বছর অপেক্ষায় থাকি এই পুজোর। আসছে বছর আবার হবে। দুর্গা মায় কি জয়!